বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় শ্বসন। চতুর্থ অধ্যায় শ্বসনের এটা কিন্তু আমার চতুর্থ পর্বের ক্লাস। তো আলোচনা করা হবে পাঠ 7 শ্বসনতন্ত্রের সাধারণ রোগ। নর্মালি শ্বসনতন্ত্রে যে রোগগুলো হয় সেই রোগগুলো নিয়েই এ পাঠের আলোচনা। যদি এই অধ্যায়ের 1 থেকে 3 নাম্বার ভিডিও এবং তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমার ভিডিও দেখে যদি তোমাদের সামান্য উপকার হয় তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। তো চলো শুরু করা যাক। হাকিম সাহেব যক্ষায় ভুগছেন। তো যক্ষা রোগ আমরা নর্মালি চিনি সবাই। তো প্রফুল্লবাবুর অ্যাজমা বা হাঁপানি হয়েছে, এই হাঁপানি রোগটাও আমরা চিনি। ছোট শিশু বিকাশের নিউমোনিয়া হয়েছে। তো এই নিউমোনিয়া রোগটাও আমরা চিনি। নিউমোনিয়া হলে বাচ্চারা ঘন ঘন শ্বাস নেয় এবং বাচ্চাদের অতি মারাত্মক একটা রোগ হচ্ছে নিউমোনিয়া। এই রোগগুলোর কারণ কি, কী কারণে এই রোগগুলো হয়, কী ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলো হতো না, মানে কোন ধরনের সাবধানতা অবলম্বন করলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা কম থাকতো, এ রোগগুলোর প্রতিকার কি, মানে রোগগুলো যদি হয় এই রোগগুলো থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, এই রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা জেনে নিলে রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যায়। তো আমরা যদি এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা জানি তাহলে এই রোগ থেকে পরিত্রাণ খুব সহজে পাবো। মানে রোগগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং হলেও সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, মানে প্রতিকার করা যায় সেই ব্যবস্থা জানা থাকলে আমাদের এই রোগটায় আমাদের দেহের বেশি একটা ক্ষতি করতে পারবো না। তো আমরা কিন্তু এই বিষয়গুলো এখানে যাব, কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়েই কিন্তু আমাদের এই পাঠের মেইন আলোচনা। যক্ষা। যক্ষা একটি অতি পরিচিত সংক্রমণ রোগ। যক্ষা রোগ সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি এবং এই রোগটা ছোঁয়াছুঁয়ে এটাও আমরা জানি, এই জন্য এই রোগটাকে সংক্রমণ রোগ বলা হইতেছে। তো এই রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভুগে বা যক্ষা রোগীর সাথে বাস করে, তারা এ রোগের শিকার হয়ে থাকে। তাহলে এ রোগের শিকার কারা কারা হয়? যারা অধিক পরিশ্রম করে, শারীরিকভাবে দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভুগে, পুষ্টিহীনতায় ভুগে বা যক্ষা রোগীর সাথে বসবাস করে, তাদেরই কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরপর হলো যক্ষা রোগের কারণ। তো এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। তো যক্ষা রোগটা হয় কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে। তো লক্ষণ: দেহের ওজন কম হয়ে থাকে ও দুর্বল হতে থাকে। তো যক্ষা রোগের লক্ষণ কি? ওজন কমতে থাকবো এবং শরীর দুর্বল হতে থাকবে। এরপর হলে খুসখুসে কাশি হয়, খুসখুস করে কাশি হবে গলায়। কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে, রক্ত পড়বে এরকম না, কখনো কখনো আমাদের কাশির সাথে রক্ত আসতে পারে। বিকালের দিকে অল্প জ্বর হয়, সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগ থেকে রাত্রে শরীর ঘাম হয়। তাহলে বিকালে জ্বর হবে এবং রাত্রে শরীর ঘামবে। বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়, মানে পেটে মাঝে মাঝে পেটের অসুখ দেখা দেবে বা বদ হজম হবে, এরকম অসুখগুলো বেশি দেখা দেবে। তো এই ছিল যক্ষা রোগের লক্ষণ। এখন আমরা দেখব এর প্রতিকার, মানে যক্ষা রোগ হলে কিভাবে এটা প্রতিকার করা যায়। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। তাহলে 1 নাম্বার কন্ডিশন হলো কি? যক্ষা রোগীকে প্রথমে পুষ্টিকর খাবার দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যক্ষা রোগ হলে যত দ্রুত চিকিৎসা করা যায় সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। তো এই যক্ষা রোগগুলো হলে আমাদের প্রতিকার ব্যবস্থা হলো এই। এরপর হলো কি? প্রতিরোধ। তো যক্ষা প্রতিষেধক টিকা হলো বিসিজি। আমরা কিন্তু এই বাচ্চাদের এই বিসিজি টিকাটা দিয়ে থাকি, যক্ষা প্রতিরোধক টিকা। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে পরিবারে পরিকল্পনাতে যারা চাকরি করে তারা কিন্তু বাচ্চাদের এই বিসিজি টিকাটা জন্মের পর থেকে 1 বছরের মধ্যেই তারা দিয়ে দেয়।
জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এ টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। গেল 1 নাম্বার প্রতিরোধ ব্যবস্থা। তো যক্ষ্মা রোগীকে পৃথক রাখতে হবে। যদি যক্ষ্মা রোগ হয় অবশ্যই রোগীকে সুস্থ মানুষ থেকে পৃথক রাখতে হবে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো, মানে সবচেয়ে নির্ভরযোগ্য এবং মাধ্যম হলো কি হাসপাতালে পাঠাই দেওয়া। হাসপাতালে পাঠাইলে বাড়ির অন্যান্যদের যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। এতে সুচিকিৎসা নিশ্চিত হয় এবং যক্ষ্মা হলে যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা ভালোভাবে হয় হাসপাতালে পাঠালে। রোগীর কফ থুতুকে মাটিতে পুঁতে ফেলা দরকার। অর্থাৎ যক্ষ্মা রোগীর যে কফ আর থুতু আছে, কফ মানে সর্দি আর থুতু মানে আমরা যে ছ্যাপটা বলি, এটা কি করতে হবে মাটিতে গর্ত করে পুঁতে রাখতে হবে। কারণ এভাবে অসংখ্য জীবাণু থাকে, মানে এই যে কফ এবং থুতুতে অসংখ্য যক্ষ্মার জীবাণু থাকে। হাসি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষ্মা রোগী যদি হাসি কাশি দেয় অবশ্যই মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। আমরা নর্মালিও যদি মানে হাসি কাশি দিই না, তারপর আমাদের মুখ রুমাল দিয়ে ঢেকে নেওয়া প্রয়োজন। যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয়। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে শিশু, অবশ্যই তাদেরকে যক্ষ্মা রোগীর কাছে যেতে দেওয়া যাবে না। তো এই ছিল যক্ষ্মা রোগীর কারণ, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা। এরপর হলো কি নিউমোনিয়া। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। নিউমোনিয়া রোগটা হয় সাধারণত ফুসফুসে। অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। অনেক বেশি ঠান্ডার কারণে নিউমোনিয়া রোগ হয়। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরেও ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। তাহলে কি আমরা জানলাম? অত্যাধিক ঠান্ডার কারণে নিউমোনিয়া রোগ হয়, অথবা হাম এবং ব্রঙ্কাইটিস রোগ ইত্যাদির পরেও ঠান্ডা লেগে কি করে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ। শিশুদের কিন্তু নিউমোনিয়া রোগটা বেশি হয় এবং এই নিউমোনিয়া রোগের কারণে কিন্তু বাংলাদেশে অনেক শিশু প্রতি বছর মারা যায়। কারণ এক ধরনের নিউমোনিয়া রোগের কারণ কি, এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই নিউমোনিয়া রোগটা হয়। সাধারণত কক্কাস ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগ হয়। লক্ষণ, তো নিউমোনিয়া রোগের লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হবে। কাশি হবে এবং সাথে শ্বাসকষ্ট থাকবে। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়। শিশুদের বেলায় কিন্তু এটা অনেক স্পষ্টই দেখা যায়, নাকের যে ছিদ্র আছে সেটা বড় হয়ে যায়। বেশি জ্বর হয়, জ্বর অত্যধিক থাকে। কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তাহলে আমরা লক্ষণগুলো কি পাইলাম? কাশি ও শ্বাসকষ্ট হবে, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হবে, অনেক বেশি জ্বর হবে, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করবে। এই হলো লক্ষণ। এরপর হলো প্রতিকার। অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ওষুধ ও পথ্য খাওয়া দরকার। বেশি করে পানি ও তরল পদার্থ, স্যুপ, ফলের রস পান করতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিরোধ ব্যবস্থাটা কি? শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুদের হাম এবং ব্রঙ্কাইটিস হলে কি করব আমরা? অধিক সাবধানতা অবলম্বন করব। এরপর হলো ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলা হয়। অর্থাৎ শ্বাসনালী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে এটাই মূলত হলো ব্রঙ্কাইটিস। তো অস্বাস্থ্যকর পরিবেশ, ধূলিবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এ রোগ হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এই রোগগুলোর মেইনলি কারণ কি? কারণ কি? অস্বাস্থ্যকর পরিবেশ, ধূলিবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা ও ধূমপান থেকে এ রোগটা হতে পারে। কারণ এক ধরনের ভাইরাস থেকে এ রোগ হয়। তাহলে আগে যে দুইটা রোগ হয় সব কটা রোগ হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া থেকে, আর এই ব্রঙ্কাইটিস হচ্ছে কি ভাইরাস থেকে। লক্ষণ: কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। প্রতিকার: ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা করা। এরপর হলো হাঁপানি বা অ্যাজমা। হাঁপানি ছোঁয়াছুঁয়ে বা বায়ুবাহিত রোগ নয়। আমরা এটা অনেকে মনে করি হাঁপানি ছোঁয়াছুঁয়ে এবং বায়ুবাহিত রোগ, আসলে কিন্তু এটা ছোঁয়াছুঁয়ে বা বায়ুবাহিত রোগ নয়। এর কারণ কি? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধূলিবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। তাহলে কি দেখলাম? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধূলিবালি অথবা ফুলের রেণু যখন আমরা প্রশ্বাসের সাথে ফুসফুসের ভিতরে প্রবেশ করে তখনই কিন্তু হাঁপানি হয়
অর্থাৎ আমাদের শ্বাসকষ্ট হয়। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সর্দি থেকেও হাঁপানি অর্থাৎ শ্বাসকষ্ট শুরু হয়। ব্যতিক্রম, বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যায়। এই হাঁপানি রোগটা কিন্তু বিশেষ ঋতুতে, অর্থাৎ দেখা গেছে অনেক সময় শীতকালে এই হাঁপানি রোগটা বেড়ে যায়, অর্থাৎ অথবা ঋতু পরিবর্তনের সময় শীত থেকে গ্রীষ্মকাল আসার সময় অথবা গ্রীষ্মকাল থেকে শীতকাল আসার সময় এই হাঁপানি রোগের পরিমাণটা কিন্তু বেড়ে যায়, মানে হাঁপানি রোগীর পরিমাণ। এরপর হলো কি লক্ষণ, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। প্রাথমিক লক্ষণ হলো হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়, মানে শ্বাসকষ্ট এতটাই প্রকট হয় যে মনে হয় দম বন্ধ হয়ে যাবে, রোগীর এত বেশি কষ্ট হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, মানে এই জন্য রোগী কী করে খুব দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করে, এতে তার কষ্ট আরও বেড়ে যায়। ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু বায়ুথলিতে অক্সিজেন সরবরাহ, এই শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভিতরের দিকে ঢুকে যায়। এটা কিন্তু দেখবা যে হাঁপানি যাদের আছে তাদের মানে পাঁজরের বুকের যে সারুনিয়ার আছে আমরা যেটা বলি, এই সারুনি হাড়ের চামড়াগুলো ভিতরের দিকে ডেবে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না। এই হাঁপানি রোগ যাদের আছে এদের কিন্তু জ্বর থাকে না। রোগী কখনো শক্ত খাবার খেতে পারে না, শক্ত খাবার খেলে তার আরও শ্বাসকষ্ট বেড়ে যায়। কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। ক্রমান্বয়ে কিন্তু এই শ্বাসকষ্টের কারণে রোগী দুর্বল হয়ে পড়ে। তার প্রতিকারটা কি? আলো বাতাসপূর্ণ গৃহে অবস্থান করতে হবে, মানে যে গৃহেতে আলো বাতাস আছে অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ বাতাস যেখানে বেশি সেই সব গৃহে আমাদের অবস্থান করতে হবে যদি আমাদের হাঁপানি থাকে। যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বেড়ে যায় তা থেকে বিরত থাকতে হবে। যেমন পশমি কাপড় পরলে কিন্তু অনেকের হাঁপানি বেড়ে যায়, অ্যালার্জিযুক্ত খাবার খেলেও কিন্তু অনেকের হাঁপানি বেড়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোঁয়া ও ধূলিবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। ওষুধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয় বটে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না। শ্বাসকষ্ট লাগবে, রোগীর সাথে সবসময় ওষুধ রাখা অত্যন্ত জরুরি। তাহলে আমরা কি দেখলাম? ওষুধ সেবনে শ্বাসকষ্ট কিছুটা লাঘব হয় বটে, কিন্তু রোগটা পুরোপুরি ভালো হয় না। আমরা যতই ওষুধ সেবন করি না কেন এই যে হাঁপানি রোগটা কিন্তু পুরোপুরি ভালো হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? শ্বাসকষ্ট লাগবে সবসময় এসব রোগীকে ওষুধ সাথে সাথে রাখতে হবে। এরপর হলো কি পাঠ ৮। তোমরা ষষ্ঠ শ্রেণীতে সালোক সংশ্লেষণ সম্পর্কে জেনেছ। আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে সালোক সংশ্লেষণ সম্পর্কে খুব ভালো করে জানছি। তো তোমরা পূর্ব জ্ঞান কাজে লাগিয়ে নিম্নের কাজটি করো। আমাদের কি পূর্বের জ্ঞানটা কাজে লাগিয়ে নিম্নলিখিত কাজটা করতে হবে। কাজটা কি? দলগত কাজের মাধ্যমে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য লিখে একটি পোস্টার কাগজে উপস্থাপন করো। আমরা কিন্তু সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য জানি। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্যটা কি চলো দেখে নেই। সালোক সংশ্লেষণ ও শ্বসন, তো এই সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য কিন্তু নিম্নরূপ। তো ১ নম্বর পার্থক্য দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা জানি কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে সূর্যের আলোর উপস্থিতিতে। এই যে সূর্যের আলোর যে আলোক শক্তিটা আছে এটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে খাবারগুলো খাই প্রত্যেকটাই কিন্তু রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা কোত্থেকে আসে? আলোক শক্তি থেকে। এই রাসায়নিক শক্তিটা কিন্তু স্থিতিশক্তি, এই জন্য বলা হয়েছে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। আর শ্বসনে কি করে? এই রাসায়নিক স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। খাদ্যের ভিতরে যে রাসায়নিক স্থিতিশক্তিটা আছে এটা কি করে? গতিশক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষণ সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। এটা কিন্তু সূর্যের আলোর উপস্থিতির প্রয়োজন হয় সালোক সংশ্লেষণের জন্য। আর শ্বসন দিনরাত ২৪ ঘন্টাই চলে। একটা প্রাণী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার শ্বসন কার্য চলতে থাকে। শ্বসন কার্য বন্ধ হলেই কিন্তু একটা প্রাণী মারা যায়। এরপর হলো ৩ নাম্বার, কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষেই শ্বসন ঘটে। যাদের মানে যে সকল উদ্ভিদের কোষে ক্লোরোফিল থাকে ওই সকল উদ্ভিদেই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চলে। আর সকল সজীব কোষে শ্বসন ঘটে। শ্বসনটা কোথায় ঘটে? সকল জীবিত কোষেই কিন্তু শ্বসন হয়। প্রধান কাঁচামাল হচ্ছে পানি
ও কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু জানি যে সালোক সংশ্লেষণের প্রধান কাঁচামাল হচ্ছে পানি ও কার্বন ডাই অক্সাইড, আর এর প্রধান কাঁচামাল হচ্ছে শর্করা জাতীয় খাবার। তো 5 নাম্বার উৎপন্ন শর্করা ও অক্সিজেন। তাহলে এখানে কি হয়, উৎপন্ন হয় শর্করা ও অক্সিজেন, আর এখানে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়ায়। 6 নাম্বার ক্লোরোফিলযুক্ত উদ্ভিদে ঘটে, সকল উদ্ভিদ ও প্রাণীতে শ্বসন ঘটে। 7 এই প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়। এখানে কি শক্তিটা সঞ্চয় হয়, কি রূপে, শর্করা রূপে শক্তি সঞ্চিত হয়, আর এই প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। তাহলে কি এখানে শ্বসন প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যটা কিন্তু অক্সিজেনের সহায়তা ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।